পাকা আমের রসের গুলগুলে খেতে কিন্তু ভারী মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো পাকা আমের রস দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি। এখন কিন্তু পাকা আমের সিজন, আমের সিজনে দেখা যায় একসাথে অনেকগুলো আম পেকে যায়, আর বেশি পেকে গেলে সেই আম কিন্তু কেউ খেতে চায় না। আর এই পিঠাটা কিন্তু বেশি পেকে যাওয়া আম দিয়ে বেশি মজার হয়ে থাকে। তো চলুন খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আজকের এই আমের পিঠা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের পাকা আমের পিঠা তৈরির জন্য এখানে 4টি বড় সাইজের আম্রপালি আম নিয়েছি, যেগুলো কিন্তু অনেক বেশি পেকে গিয়েছে। আর এই আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে আটি থেকে আলাদা করে নিব। আর আমের পাল্পগুলোতে যাতে কোনো প্রকার আঁশ না থাকে তার জন্য আটি থেকে আলাদা করার পরে স্ট্রেনারে ভালো মতো চেলে নিব। যদিও আম্রপালি আমে তেমন কোনো আঁশ নেই, তবে পিউরিটা কিন্তু একদম ফাইন হবে। আমি অফ ক্যামেরায় আমের পিউরিগুলোকে বের করে চেলে নিয়েছি, আর এই প্রসেসটা দেখালাম না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো দেখুন, আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু আমের পাল্পগুলোকে সেকে নিয়েছিলাম, আর এরপরে কিন্তু খুবই সুন্দর পাল্প তৈরি হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি আমি এই মিশ্রণটা রেডি করতে পিঠার জন্য। আর আমার এখানে প্রায় 2 কাপের মতো আমের রস হয়েছে। তো এখন আমি প্রথমে এখানে আরও একটু মিষ্টি করার জন্য হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমটা যদিও অনেক মিষ্টি, তবে আটা ময়দা মেশালে কিন্তু একটু পানসে হয়ে যাবে, যার কারণে একটু চিনি মিশিয়ে নিচ্ছি। আপনি আপনার স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন, গুঁড়ো দিতে পারেন। আর এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যদি পরিমাণটা না বোঝেন তো মিশ্রণটা রেডি করার পরে একটু টেস্ট করে আবার লবণটা অ্যাড করা যায়। তো ভালো মতো চিনিটা আমের রসের সাথে মিশিয়ে নিচ্ছি গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পরে এখানে অ্যাড করব প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এগুলো চাল ভিজিয়ে গুঁড়া করার পরে আমি রোদে শুকিয়ে তারপর নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে রাখি, সবসময় ব্যবহার করি। তাহলে একবার চাল ভাঙিয়ে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়, কোনো রকম গন্ধ বা পোকা ধরে না। এরপরে আটা দিয়ে দিচ্ছি, চালে ময়দাও দিতে পারেন। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তো চালের গুঁড়া এবং আটা মিলিয়ে 2 কাপ প্রথমে দিচ্ছি, এরপরে খুব ভালো মতো মিশিয়ে নেব। এটার ঘনত্বটা বুঝেই কিন্তু পরবর্তীতে আবারও একটু করে ব্যবহার করতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের উপরে কিন্তু কোনো কিছুই হয় না, আর একদম মসৃণ করে এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়, যেটা চামচ দিয়ে কিন্তু হয় না। তো দেখুন, এরপর আমি আবারও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারে বেশি করতে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে ডোটা। তো এর জন্য অল্প অল্প করে দিয়ে বুঝে শুনে আবারও অ্যাড করতে হবে। তো চালের গুঁড়া 1.5 কাপ ব্যবহার করলাম, আর এখানে আরও হাফ কাপ আমি আটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1.5 কাপ চালের গুঁড়া 1.5 কাপ হচ্ছে আটা দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আর লাগবে না, এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি হাফ কাপের একটু কম গুঁড়া দুধ ব্যবহার করেছি, যেটা আসলে ক্যামেরায় আসেনি। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, তাহলে কিন্তু এই পিঠাটা খেতে বেশি মজার হবে। একদম মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চা চামচের একটু কম দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও খুব সামান্য দিয়ে দিব, অর্থাৎ 3 কাপ আটা ময়দার জন্য এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তো পিঠার ব্যাটার তৈরি করতে গেলে এরকম পরিমাণে দিলে কিন্তু খুব সুন্দর করে পিঠা তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু এই একই ব্যাটারে আমের পোয়া পিঠাও তৈরি করতে পারবেন। যেহেতু আমি বড়া পিঠা তৈরি করব, তার জন্য একটু শক্ত করে তৈরি করছি। পোয়া পিঠা তৈরি করতে গেলে আরেকটু পাতলা রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার আগ মুহূর্তে কিন্তু বেকিং পাউডারটা মেশাবেন, মিশিয়ে রেখে দিবেন না বেশিক্ষণ। বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে পিঠাগুলো একটু একটু করে ভেজে নেবেন। আর বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাগুলো বেশি মজার হয়, একদম ফুলে গোল গোল হয়ে যায়, আর পিঠাগুলো একদম কেকের মতো সফট হয়, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না। তাই অবশ্যই বেকিং পাউডারটা অ্যাড করার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে না থাকে তাহলে অল্প 1/4 চা চামচের মতো বেকিং সোডা অ্যাড করতে পারেন, যদি বেকিং পাউডার হাতের কাছে না থাকে। এখন পিঠাগুলো ভেজে নিব। এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো মতো গরম করে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এই তো ছোট ছোট করে বল আকারে আমি এই ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বড় করেও ভাজতে পারেন, তো আমি ছোট ছোট করে দিচ্ছি। এগুলো ফুলে কিন্তু এমনি ডাবল হয়ে যাবে। আর পিঠাগুলো ফোলার জন্য অবশ্যই স্পেস রাখবেন, একবারে বেশি দিতে যাবেন না, কারণ পিঠাগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। তাই একটু ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো ছাড়বেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। তো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি পিঠাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর 2 দিন ধরে পিঠাটা ঘরে রেখেও খাওয়া যাবে। আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো খেতে পারবেন।
তো পিঠাগুলো এরকম লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন একদম গোল্লা গোল্লা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার, একদম আমের কেকের মতো। আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝবেন। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেম প্রসেসে যদি তৈরি করেন আপনাদের পিঠাগুলো এত সুন্দর আর মজার হবে। তো সবগুলো পিঠা একইভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে পরিবেশন করে আপনাদেরকে পিঠা একটা ভেঙে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট, চাপ দিলে একদম কেকের মতো। আর ভেতরটা কিন্তু পোয়া পিঠার মতো খুবই সুন্দর ফুলকো হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। আর কাঁঠালের রসের পিঠার থেকে এই আমের রসের পিঠাটা খেতে একটু বেশি মজা লাগে। আজকের পাকা আমের রসের গুলগুলে বা বড়া পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।